আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি মোহসেনা শাওন আছি আপনাদের সঙ্গে। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের অতিথিদের সাথে। আমার পাশে আছেন খন্দকার মাশরুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, বিএনপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই আছেন আব্দুল আউয়াল ঠাকুর, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। দর্শক, আমরা আলোচনায় সরাসরি চলে যেতে চাই। আমি সর্বপ্রথম জনাব আব্দুল আউয়াল ঠাকুরের কাছে প্রশ্ন করতে চাই। আজকে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকার সায়েন্স ল্যাবে অবরোধ করেছে এবং অবরোধ করে তারা আন্দোলন করেছে, এবং যেটা শুধুমাত্র সায়েন্স ল্যাবে না, ফার্মগেটে, তারপরে টেকনিক্যাল মোড়ে এবং ঢাকার বিভিন্ন স্থানে হয়েছে। তো ঢাকার আরও এই যে তারা আন্দোলন করছে, যার ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, এবং এটা আমরা দেখছি প্রায় সবসময় এই ধরনের আন্দোলনগুলো হয়ে আসছে। তো ঢাকা শহরে সরকার কেন এসব আন্দোলনকে আসলে নিয়ন্ত্রণ করতে পারছে না, আপনার কি মনে হয়? আপনি কি আন্দোলনের উপর যাচ্ছেন না আমি দুটোর উপরেই যাচ্ছি। দেখেন, একটা জিনিস হলো যে আন্দোলনের কতগুলো সাধারণ সূত্র আছে। যেমন 7 কলেজ থেকে যদি আপনি শুরু করেন, 7 কলেজের এই বিষয়টা বিগত আওয়ামী লীগ আমলের থেকেই চলে আসছে। এখানে একটা বিষয় এসে দাঁড়িয়েছে এই 7টি কলেজের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, তাদের সার্টিফিকেট নিয়ে। কিন্তু এইটা সবসময় একটা যে কোনো কারণেই হোক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাচ্ছে না, সরকারও নীতিগতভাবে একমত যে তাদেরকে আলাদা করতে হবে, এটা আলাদা মর্যাদায় তারা নিয়ে আসতেছে আলাদা। তাহলে সেই কথাটা তারা অনেক দিন থেকে বলছে, কিন্তু কাজটার জন্য যে কথা দাবিটার মধ্যে তারা বলেছে যে তাদেরকে সুনির্দিষ্ট প্রজ্ঞাপন ইস্যু করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এটা প্রজ্ঞাপন ইস্যু না হয় ততক্ষণ পর্যন্ত এটা কথার কথাই। তা কথার কথা হলে এখানে যারা পড়ছে, যারা এখানে ইন্টারভিউ ভর্তি হচ্ছে পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য, তাদের ভবিষ্যৎটা কী, একটা অনিশ্চিত অবস্থাটা। এবং এই অনিশ্চিত শব্দটা কিন্তু শুধুমাত্র একটি আন্দোলনের ক্ষেত্রে নয়, প্রত্যেকটি আন্দোলনের ক্ষেত্রেই কিন্তু একটা বেটার অবস্থার জন্য যেতে চায়। যিনি বেতন ভাতার জন্য করেন, যিনি জীবন জীবিকার জন্য করেন, যিনি রাজনৈতিক অধিকারের জন্য করেন, প্রত্যেকটার পিছনেই একটি বড় কারণ হচ্ছে যে তারা একটি নিশ্চিত বাস্তবতার মধ্যে ফিরে যেতে চায়। তাহলে এই নিশ্চয়তাটা কে দিবে? আমরা অনেকেই প্রশ্ন করি, তাহলে এটা কি সরকারের বিরুদ্ধে? এটা কি আসলে কথাটা কি? আসলে কথাটা হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন, রাষ্ট্রের যিনি অধিকর্তা থাকেন, রাষ্ট্রের পরিবারের যিনি মালিক থাকেন, রাষ্ট্রকে যদি টোটালটা একটা পরিবার ধরেন, তাহলে তার পরিবারের কর্তাকে যিনি থাকেন, তাহলে পরিবারের শান্তি শৃঙ্খলা বিধান, পরিবারের নিরাপত্তা বিধান করা, পরিবারের খাদ্য সংস্থান করা, পরিবারের দেখভাল করা, পুরোটাই কিন্তু দায়িত্ব হচ্ছে সরকারের। অর্থাৎ সরকার মানে রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের প্রধান যদি এই দায়িত্বটা পালন করতে যথাযথভাবে সক্ষম না হন, বা তার যদি কোনো সমস্যা থাকে, তাহলে তার উচিত সমস্যাগুলোকে সুনির্দিষ্ট করে সংশ্লিষ্ট জায়গায় আলোচনা করা, এবং তারা কতক্ষণে করতে পারবে, কতদিনে করতে পারবে, কোনটা পারবে কোনটা পারবে না, এই আলোচনাগুলো যদি পুঙ্খানুপুঙ্খ হয়, অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে যদি ইস্যুভিত্তিক ধরে কথা হয়, তাহলে কিন্তু ইস্যুভিত্তিক সমাধান করা যায়। এখন আমরা যেটা করি, বা অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের রাষ্ট্রযন্ত্রগুলো, যদিও আমরা বলি প্রজাতন্ত্রী দেশ, আসলে এটা হচ্ছে রাজতন্ত্রের দেশ। যিনি ক্ষমতায় যান তিনি নিজেকে রাজা মনে করেন, আর বাকিদেরকে প্রজা মনে করেন। অর্থাৎ রাষ্ট্র যেহেতু শাসিত হয় 1935 সালে ভারত শাসন আইনে, সুতরাং ওই যে প্রজা ধারণা, এই যে প্রজা ধারণা, একটা কিংশিপ বা একটা লর্ডশিপ, এই লর্ডশিপের ধারণাটা রাষ্ট্রযন্ত্রে যিনি চেয়ারে যান তারই মাথার মধ্যে ভূত ঢুকে। এইটা আমলাতন্ত্রের একটা বড় প্যাচ। আমাদের রাষ্ট্র যেহেতু আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়, সুতরাং সেই কারণে তারা কিছু না কিছু ভুল বুঝান, রাজার মুখ আটকে রেখে মিথ্যা কথাকে সত্যকে মিথ্যে পরিণত করে, ফ্যাক্টটাকে ডিস্টর্ট করে অথবা ফ্যাক্টটাকে চাপিয়ে গিয়ে তারা কিছু কথা বলে। মানে এটা আমলাতান্ত্রিক সমস্যার জন্যই এটা হচ্ছে মূলত। কারণ জনগণের সাথে আপনি যদি কথা বলেন, আমরা সাধারণভাবে যদি বলি যে আমরা যেমন ফেস টু ফেস কথা বলছি, আপনি সংবাদপত্রের ভূমিকাটা যদি দেখেন, তাহলে এখানে খুব পরিষ্কার হবে। মিডিয়াকে যে স্টেট বলা হয়, মিডিয়াকে যে দ্বিতীয় সংসদ বলা হয়, প্রেস ক্লাবকে দ্বিতীয় সংসদ বলা, কারণ এখানে একজন লোক যখন কথা বলে, মিডিয়া সরাসরি তুলে ধরে, যার কাছে বলছে তার কাছে সরাসরি পৌঁছে যাওয়ার পরে এটা নিয়ে আলোচনা হয়। একটা সমস্যা মিডিয়াতে উঠলে 24 ঘন্টায় সমাধান হয়, যে সমাধানটা হয়তো 24 বছর হয় নাই। এর কারণটাই হচ্ছে সমস্যাটা প্রপারলি ডিসকাস করা হয়, প্রপারলি সমস্যাটা তুলে ধরা হয়। এই যে তুলে ধরার ব্যাপারটা, এই ফ্যাক্টটাই আমাদের এখানে মানে অনুপস্থিত। কেন অনুপস্থিত?
যিনি দেখবেন বা যারা দেখবেন তারা এখানে আসল কথাটাকে লুকিয়ে ভিন্ন কথার চাপ সৃষ্টি করেন। একটা বিশ্ববিদ্যালয় যদি আমাদের করতে হয়, যেটা নীতিগত সিদ্ধান্ত আছে করা দরকার, তাহলে সেই ঘোষণাটা দিতে তো কোনো সমস্যা নাই। আপনি বলতে পারেন এটা আমার কতদিন লাগবে, আমি কোথায় করব, কিভাবে করব। তো এটা ছাত্রদের সাথে বসে সব কিছুই যে কেবল আমি বুঝি তা তো না, বোঝার মতো লোক তো দেশে যে নেই তা তো না। সরকারের কি অনীহা মনে হয় আপনার কাছে এখানে আছে? নিহা অনিহার আলোচনা করা যাবে না। মনের কথা তো সরকার জানে। আমার মনের খবর যখন আপনি জানেন না, আপনার মনের খবর আমি জানি না। সরকারের মনের খবর সরকার নিজেই জানে, আমরা বলতে পারি না। তবে বাস্তবতা হচ্ছে এই যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেও কয়েকবার ধরে এই আন্দোলনটা হচ্ছে এবং তারা একই কথা বলছে। তারপর একই কথা যখন বারবার রিপিট করছে এবং সমাধান হচ্ছে না, এখন তারা অবরোধের নিচে। আমাদের দেশটা তো আসলে রাজতন্ত্র না, গণতন্ত্রের দেশ। থিওরিটিক্যালি, হ্যাঁ, কারণ থিওরিটিক্যালি আপনি বলতেছেন প্রজাতন্ত্র, কিন্তু Exactly. রাষ্ট্রটা শাসিত হচ্ছে 1935 সালের ভারত শাসন আইন, যেটা ব্রিটিশ রাজ তৈরি করেছিল। তাহলে আইনটা আপনি কিভাবে আপনি পরিচালিত হচ্ছেন কার মাধ্যমে? রাজতান্ত্রিক আইনে না প্রজাতান্ত্রিক আইনে? প্রজাতান্ত্রিক আইনে। তাহলে আইনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি যে আমলাতন্ত্রের উপর দাঁড়িয়ে কথা বলছেন, আমলাতন্ত্র কারা তৈরি করে গেছে? আপনি করেছেন না ব্রিটিশ গভর্নমেন্ট করেছে? আপনি যে পুলিশের উপর দাঁড়িয়ে আছেন, আপনি কেন পুলিশকে এখনো গণতান্ত্রিক ভাবেন না? কেন পুলিশকে, একজন পুলিশের প্রমোশনকে কেন এখনো আপনি গ্রেপ্তারের উপর ডিপেন্ড করেন? পুলিশ হচ্ছে সিভিল প্রশাসনের সবচেয়ে বন্ধ হওয়ার কথা, আর পুলিশই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত, কারণ তারা গ্রেপ্তার করে। আচ্ছা। এই যে কথাগুলো, আমি যে কথাটা বলছিলাম, মানে ঘটনা ঘটলে গ্রেপ্তার করেন আপনি, আটক করেন, কিন্তু সমাধানটা করছেন না কেন? এটা তো এখানে গ্রেপ্তারের কোনো সাবজেক্ট নাই তো, আর অবরোধেরও কোনো প্রয়োজন নাই। ছাত্ররা আলটিমেটাম দিয়েছে, আপনি আলটিমেটাম আগেই তাদের সাথে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট আলোচনা করতে পারেন যে আমাদের এই সীমাবদ্ধতা আছে, তোমরা এই চাইতেছো, আমরা এতটা করতে পারবো, নির্বাচিত সরকার এলে এতটা করতে পারবে, আমরা এই পর্যন্ত তোমাদের করে দিলাম, বাবারা তোমরা আমাদের মাফ করে দাও, আমাদের অবরোধ করো না। জি, আমরা আশা করব যে সরকার খুব শীঘ্রই আসলে এই ব্যাপারটা সমাধান করবেন। আমি খন্দকার মাশরুকুর রহমান সাহেবের কাছে যেতে চাই। আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস সংশয় প্রকাশ করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু প্রায়শই সংশয় প্রকাশ করছেন। তো আপনার কি মনে হয় আসলে কাঙ্ক্ষিত সুষ্ঠু পরিস্থিতি কি হয়েছে নির্বাচনের? আমি এখানে দু একটি কথা একটু উল্লেখ করে দিতে চাই যে একজন প্রার্থী কিন্তু একদম কিছুদিন আগে খুন হয়েছেন, হাদিকে খুন করা হয়েছে, তারপরে রাজধানী প্রাণকেন্দ্রের স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বিরকে খুন করা হয়েছে কিছুদিন আগে, জামাতের একজন আনারুল্লাহ যিনি থানার নায়েবে আমির তাকে খুন করা হয়েছে। এই যে এসব নিয়ে তো আসলে আতঙ্ক আছে, তো এই আতঙ্কর মধ্যে কি আসলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। দেখুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলেছেন শতাব্দীর শ্রেষ্ঠ একটা নির্বাচন আমি করতে চাই। আমি মনে করি তার জীবনের এই সায়ান্নে কিংবা এই পরন্ত বেলায় তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করতে হলে যতগুলো ফ্যাক্টর কাজ করে সুষ্ঠু নির্বাচনের পক্ষে, সর্বপ্রথম এবং আমি মনে সর্বগুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো আইন শৃঙ্খলা কন্ট্রোলে রাখা, নিয়ন্ত্রণে রাখা। নির্বাচনের প্রশ্নে নাম্বার 1, এখনো প্রায় 1 মাসের কাছাকাছি বাকি। এই আইন প্রায় 1 মাস না, 1 কম মাসের কম সময় বাকি। এক মাসের কম সময় বাকি, 28 দিন। এই নির্বাচন সুষ্ঠু করতে হলে অবশ্যই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। যেহেতু এটা একটা রাজনৈতিক সরকার নয়, এদের রাজনৈতিক অভিলাষও নাই, প্রশাসনের উপরও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নাই। আমি মনে করি প্রশাসনও স্বাধীনভাবে তাদের উপর অর্পিত দায়িত্ব প্রজাতন্ত্রের। ইলেকশন তফসিল ঘোষণা পর এখন তারা ইলেকশন কমিশনের নেতৃত্বে আছেন, তাদের উপর যে গুরু দায়িত্ব সেটা পালন করবেন। এই কারণেই বিগত ফ্যাসিস্ট আমলে 3টি নির্বাচন হয়েছে, 14, 18, 24। বাংলাদেশের আগামী 12 তারিখে 13তম
নির্বাচন, ইতিমধ্যে 12টি নির্বাচন হয়েছে। 91, 2001, 2006 ব্যতিরিকে কোনো নির্বাচনই আমরা সুষ্ঠু কিংবা নির্বাচন সংবিধানে কি বলেছে, নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, গোপন ব্যালটের মাধ্যমে জনগণ, রাষ্ট্রের মালিক জনগণ, জনগণ তার মালিকানা ঠিক করবেন একটি ভোটের মাধ্যমে। সেটা সুষ্ঠুভাবে হয়েছে বলে আমরা বলতে পারি না। বিশেষ করে বিগত 3টা নির্বাচন এদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছে এবং এর জন্য আওয়ামী লীগের মতো এত প্রাচীন একটা দলের প্রধান সহ সকল মন্ত্রী পরিষদের সদস্য, সকল পার্লামেন্টের মেম্বার, জেলা উপজেলা ওয়ার্ড নেতা পর্যন্ত দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এর সাথে জড়িত যারা এই হলুদ সাংবাদিকতা যারা করেছেন, অ্যাডমিনিস্ট্রেশনের আপনার অ্যাডমিন ক্যাডার বলেন, পুলিশ ক্যাডার বলেন, এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা পদলেহন করেছেন, নৈতিকতা বিসর্জন দিয়ে দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সর্বশেষ দেখবেন ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি মামলা জুলাই যোদ্ধারা ট্রাইব্যুনালের, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে দিয়েছেন। আপনারা দেখবেন, আপনার আবু সাইদ, মুগ্ধ, তাদের রক্তাক্ত লাশ যখন রাজপথে কাতরাচ্ছে, শত শত শহীদের রক্তের উপর পা দিয়ে এই ব্যবসায়ীরা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর কাছে দেখা করে বলেছেন, গান গেয়েছেন, শেষ পর্যন্ত তোমাকেই চাই। এবং আরও বলেছেন, একজন বিশিষ্ট ব্যবসায়ী, দুটি দল বিএনপি জামাতের নাম নিয়ে দমন করতে হবে। এইসব দুর্নীতিবাদ ব্যবসায়ীরা 15 বছর কি করেছেন? চাউল, তেল, ডিম, মরিচ, সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে যখন 50 পয়সা কমেছে, বেড়েছে, তারা 10 টাকা বাড়িয়েছে। এদের সাধারণ মানুষ এখানে এই মিডিয়া যারা কাজ করেন, সিকিউরিটি, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিন মজুর খাটেন যারা, তারা রাস্তার পরে একটা ডিম আর একটু ডাইল দিয়ে ভাত খান। সেই ডিমের, বাংলাদেশের ডিমের চাহিদা কত, উৎপাদন কত হয়, এই হিসাব রয়েছে। তাকে সিন্ডিকেটের মাধ্যমে বৃদ্ধি করে একটা অসৎ উপায় টাকা উপার্জন করেছেন। একটা ব্যাংকে লুটপাট করেছেন, 5টি ব্যাংক দেউলিয়া করেছেন, 5টি ব্যাংক এস আলম দেউলিয়া করে সেই ব্যাংকের জামানতের টাকা, মানুষের সঞ্চয় জামানতের টাকা ফেরত দিতে পারে না। রিটায়ার্ড করেছেন, রিটায়ার্ড করার একটা সরকারি কর্মকর্তার ওই টাকা সন্তানের সমতুল্য, সেই টাকা উনি ফিক্সড ডিপোজিট করেছেন, ম্যাচিউর হয়েছেন, সেটা দিতে পারে না। চিকিৎসার জন্য তার মাকে নিয়ে যেতে পারে না, নিজের চিকিৎসার জন্য অর্থ উপার্জন করতে পারে না, দেউলিয়া করেছেন। সেই ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে, তারা দুর্নীতিবাজ। তাহলে সব রন্ধে রন্ধে সব জায়গায় একটা পছন্দ ধরেছিল। সে যা থেকে ফিরে এসে আমি মনে করি যে জায়গায় আপনি বলেছেন, একটি 12 তারিখে সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে এই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 24শে আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের পর জনগণের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আমি মনে করি 16-17 মাসে এই জঞ্জাল দূর করে এই জনগণের এই প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, কেউ পারত না। তারপরও এখন সবচেয়ে বড় আশা, প্রত্যাশা এই সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন। এই সরকার যদি একটি, উনি শতাব্দীর শ্রেষ্ঠ বলেছেন, আমি মনে করি 91, 96, 2001-এর মতো যদি একটি নির্বাচন হয়, ডক্টর ইউনূস সাহেবের কথা মানুষ শতাব্দীর পর শতাব্দী মনে রাখবেন। আমি মনে করি উনি সব কিছু বিসর্জনের ঊর্ধ্বে উঠে, আবেগ অনুরাগের ঊর্ধ্বে উঠে উনি ফিরিফিয়ার নির্বাচনের প্রশ্নে চোখে একটি কালো টিনের চশমা পরে উনি সেদিকে যাবেন বলে আমি প্রত্যাশা করি। এবং এটা হলে অন্তত পক্ষে এই 24শে জুলাইতে যারা শাহাদাত বরণ করেছেন, যারা পঙ্গুত্ব জীবনযাপন করেছেন, আজীবনের জন্য অন্তত্ব হয়েছেন, যে মা সন্তান, প্রিয় সন্তানকে হারিয়েছেন, যে মেয়ে তার প্রিয় স্বামীকে হারিয়ে একমত এতিম বাচ্চাকে আজকে মানবতার জীবনযাপন করেছেন, তাদের আত্মার অন্ততটুকু শান্তির জন্য একটি সুষ্ঠু নির্বাচন আমি একজন সাধারণ জনগণ হিসাবে এটা প্রত্যাশা করি। তা নইলে 24-এর অভ্যুত্থান
ব্যর্থ পর্যবেসিত হবে। জি এবং পাশাপাশি বলতে চাই, এই নির্বাচন সুষ্ঠু করার প্রশ্নে একমাত্র সরকারের উপরে সদিচ্ছার উপরে নির্ভর করে না, সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখানে এই ফ্যাসিস্ট বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন সংগ্রাম করেছে, এখন নির্বাচন করেছে, নির্বাচন করতে গিয়ে একে অন্যকে আমরা দোষারোপ করছি, সকলকে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নির্বাচনে জনগণ যাকেই নির্বাচিত করে সেটাকে মাথায় পেতে নিতে হবে। জয় পরাজয় দুটোকে মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনকে ফিরিয়ে ফেয়ার করতে হবে। জি জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আপনার কাছে আমি আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন কিনা আমি জানি না যে টিআইবি একটি পর্যবেক্ষণ দিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যে দুর্নীতি বিরোধী এই সংস্থাটির পর্যবেক্ষণ হচ্ছে যে সংস্কার বিরোধী অপশক্তির কাছে সরকার আত্মসমর্পণ করেছে। ফলে সংস্কার কমিশনগুলোর অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল করা হয়েছে। তো সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত হচ্ছে সরকার নিচ্ছে, এটি তাদের পর্যবেক্ষণ। তো আপনি কি মনে করেন টিআইবির এই পর্যালোচনার সাথে কি আপনি আসলে একমত? সংস্কার বিরোধী সিদ্ধান্তগুলো টিআইবি তার মতো করে যে আলোচনা করছে, কিন্তু বিষয়গুলো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি আলোচনা করেন, উনি একটা কথা আলোচনা করছিলেন যে আপনার মূল জিনিসটা কি? মূল জিনিসটা হচ্ছে আমরা যে আগস্টের অভ্যুত্থান করলাম, জনগণ যে বিপ্লব করলো, যে পরিবর্তনের জন্য সমস্ত ঘটনাগুলো ঘটলো, এই পরিবর্তনের সূত্রটা কি? পরিবর্তনের সূত্রটা ছিল জনগণের কাছে গ্রহণযোগ্য একটি সরকার। আপনি যদি দুর্নীতির সূচক, ট্রান্সপারেন্সির দুর্নীতির সূচকগুলো দেখেন, তাহলে সূচকগুলোতে আমরা কি দেখি? কোনো সময় দুর্নীতি মুক্ত ছিল না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল ছাড়া একমাত্র আমল যে দুর্নীতি মুক্ত আমল বলা যাবে, হয়তো ছিটাপটা থাকতে পারে। আরও একটা কথা আপনাকে এখানে উল্লেখ করে দিই যে বাংলাদেশের ৫৫ বছরের শাসনে ৩০ বছর কেটেছে হয় অগণতান্ত্রিক অথবা স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে। এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলার ফলে বাংলাদেশের যে জবাবদিহিতা, স্বচ্ছতা, এটা কার্যত বিলুপ্ত হয়েছে। এই স্বচ্ছতাটা কেন বিলুপ্ত হয়েছে? এই কারণে বিলুপ্ত হয়েছে যে নির্বাচনে গত আমলের, ওনার রেফারেন্স ধরেই কথাটা বলি, একজন এসপি বা একজন ওসি এমপিকে বলেছে আমরা আপনাকে বানিয়েছি, আপনি আমাকে হুমকি দিতে কে? তাহলে একজন এমপি হচ্ছে দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্থাৎ তিনি আইন প্রণয়ন করেন। তাকে একজন সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস অফিসার ওসি সে বলছে যে আপনি কথা বলতে কে, আমি আপনাকে বানিয়েছি। তাহলে দুর্নীতি কে নিয়ন্ত্রণ করবে? এমপি না থানার ওসি? বাংলাদেশের দুর্নীতির খাতগুলো কোথায় কোথায়? সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হলো থানা এবং টেন্ডারবাজি। ইন্টারন্যাশনাল কিছু বিষয় আছে, সেটাতে আমি যাব, আপনি অস্ত্র কেনেন, আরও অন্যান্য আন্তর্জাতিক যে কেনাদানা করেন, সেখানে কিন্তু আমাদের এই কথাগুলো বলি না। সেখানে তার অলিখিত কমিশন দেয়। এই অলিখিত কমিশন মূলত কিন্তু দুর্নীতিকে উৎসাহিত করে। দুর্নীতি শুধু বাংলাদেশে আছে ব্যাপারটা তা নয়। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে যান, জাপানের দিকে যান, চীনের দিকে যান, প্রত্যেক বড় বড় দেশগুলোতেই এই দুর্নীতিগুলো বিদ্যমান। তবে তার ইন্টারাপ্ট করে দেই, আমি যে দুর্নীতি বিগত দিনে ছিল, এখন আছে, ভবিষ্যৎ হবে। তবে এরকম দুর্নীতিতে একটা পাউরুটি পিস আপনি ২৫০০ টাকা বিক্রি করবেন, একটা গাছ লাগাবেন ফরিদপুর মেডিকেল কলেজে, আপনার ৫ লাখ টাকা, পর্দা কিনবেন ৩৭ লক্ষ আপনি টাকা। একটা বালিশ কিনবেন, যদি এই দুর্নীতি তো আপনি যদি একটা উচিত বালিশ না। কেনেন ২ লাখ টাকা, তাহলে এই দুর্নীতিগুলো কেন হয়েছে? ট্রান্সপারেন্সি যে কথা বলছে সেই কথাটা বলার জন্য আমি এই দুর্নীতিগুলো কেন হয়েছে? এই দুর্নীতিগুলো হয়েছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে। এবং সেই স্বচ্ছতা জবাবদিহিতা কার? সরকার এবং সংসদের। তাহলে আজকে কিন্তু যে প্রশ্নটা আসছে যে আপনি যে সংস্কারের কথা বলছেন, সংস্কার কোথায় করবেন? সংস্কার তো করবেন মানুষকে নিয়ে, অর্থাৎ ভালো মানুষ দরকার। আপনি চোরকে ক্ষমতায় বসিয়ে যদি আশা করেন যে আপনার বন্টন ঠিক হবে, তা তো হবে না। তাহলে সেখানে আপনি সাবজেক্ট হচ্ছে আপনি কাকে জাতীয় সংসদের নির্বাচনের জন্য আগামী যে আসনটা আসছে, যে নির্বাচনটা আসছে, সেখানে কাকে ক্ষমতায় দেবেন, সেই লোকগুলা কারা। এবং সেইখানে যদি মূল সংস্কারটা আপনি করেন, অর্থাৎ ম্যান হু কনসার্ন, আপনি যদি আরেকজন জিয়াউর রহমানকে এখানে আনতে পারেন, তাহলে বাংলাদেশে তো আপনি আজ পর্যন্ত
জিয়াউর রহমান সাহেব ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে গত 15.5 বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। একজন ব্যক্তিও কি জিয়াউর রহমানের বিরুদ্ধে কোনো দুর্নীতির একটি অভিযোগ আনতে পেরেছেন? কেন নয়? তার ওই ফাইল নাই, তিনি দুর্নীতি করেন নাই, মানুষকে দুর্নীতির জন্য উৎসাহিত করেন নাই। অথচ শেখ মুজিবুর রহমান তো বলেছেন যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তাহলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে যেখানে দেশপ্রেম ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই দেশে তিনি বলেন চোরের খনি পেয়েছেন। তাহলে মুক্তিযুদ্ধ কি চোরদের ছিল? জিয়াউর রহমান তো সে কথা বলেন নাই। স্বাধীনতা ঘোষক হয়ে তিনি তো বলেছেন মানুষ গড়ার কারিগর, তিনি কর্মসূচি, তিনি মানুষকে এগিয়েছেন। তাহলে কথাটা কোথায়? সংস্কারটা আসলে কোথায়? সংস্কারটা আসলে হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তার মাথা। আপনার হাত যদি নষ্ট হয় আপনি বলতে পারেন হাত নেই, পা যদি না থাকে বলবেন খোড়া, চোখ যদি না থাকে বলেন অন্ধ, কিন্তু যদি মাথায় নষ্ট থাকে তাহলে সেটা বোঝা যাবে আচরণে। অর্থাৎ পাগল কিন্তু আচরণ ছাড়া চেনা যায় না। আমাদের সংস্কার, উন্নয়ন সব কিছুর গোড়াটা হচ্ছে আমাদের মাথাটা ঠিক করা। আমরা যদি মাথাটা ঠিক করতে পারি, অর্থাৎ রাষ্ট্র যে নিয়ন্ত্রণ করবেন তিনি যদি ঠিক থাকেন এবং আইনগুলো যদি সহায়ক হয়, তাহলেই কিন্তু আপনাতেই সংস্কার, যত সংস্কারই আপনি চান। আপনি জানেন আজকে ব্রিটেনের কথা বলেন, ব্রিটেন তো একটা দ্বীপাঞ্চল ছিল, সেখানকার লোকজন ডাকাত ছিল। ব্রিটেনের ইতিহাস দেখেন, আজকে আপনি ব্রিটেনকে বলতেছেন বিশ্বের সেরা গণতান্ত্রিক দেশ, কিভাবে হয়েছে? এই সেদিনও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নানান ঘটনা ঘটেছে, আজকে তাদেরকে সভ্য বলতেছেন কেন? মানে চাকাটা যখন ঘুরতে থাকে, 30 বছর ধরে একটি দেশে স্বৈরশাসন এবং অগণতান্ত্রিক শাসন থাকার পরে মাত্র কয়েকটা বছর, অর্থাৎ জিয়া এবং বেগম জিয়ার আমলটা বাংলাদেশে গণতন্ত্র ছিল। তার পরিণতিতে ঠাকুর, আমাদের আসলে সময় একেবারেই কম। আমরা একটু খন্দকার মাশিকুর রহমানের কাছে যেতে চাই। আপনার প্রশ্ন উত্তর আমি বুঝতে পেরেছি। সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, মবক্রেসি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আজকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আপনি হয়তো শুনে থাকবেন। সেখানে তিনি আরও যেটা বলেছেন যে ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক ভাজের মাছ বরাবর রাখা হয়েছে, এমন কথাটা তিনি বলেছেন। তো সঙ্গত, এটা সঠিক। হ্যাঁ, তো এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আমিও পার্লামেন্ট নির্বাচন করেছি। আমার জানা মতে সাধারণত যেমন আমরা এই 3 জনই প্রার্থী একই আসনের, কার নামটা প্রথম অ্যাকর্ডিং টু অ্যালফাবেট, আমার জানা মতে ওই অনুযায়ী হয়। হ্যাঁ, যেমন সরে আদি আপনার শুরু আসমা, আপনার নাম হবে 1 নম্বরে, এবং আপনার মার্কাটা ওইখানেই তো হওয়ার কথা। এক এক আসনের মার্কা কিন্তু, ব্যালট কিন্তু এক এক রকম। এক আসনে আমি আর আপনার 2 জন, তাহলে এখানে তো ব্যালট হবে 2 জন, আর একজনে আমরা 3 জন, সেই আসনে ব্যালটে 3 জনের নাম হবে। ব্যালট কিন্তু আসন ভিত্তিক হয়, সারা বাংলাদেশে একরকম হয় না। আমি কি বুঝতে পারছি এটুক? যদি আমি ভুল মেসেজ দিতে চাই না। সুতরাং প্রবাসীর কথাটা বলতেছেন না, প্রবাসীটা বলতেছেন না, এখন প্রবাসীটা বলেন। প্রবাসীটা ইলেকশনের সেন্টার কেন্দ্র, আরে এক এক আসনের কিন্তু এরকম হবে, নাম অনুযায়ী বাই নেমে হবে, সেটা ঠিক আছে। আমার এখন প্রবাসীটা এবারই তো প্রথম, প্রবাসীতে এখানে ব্যালটটা কিভাবে করছে, কেমনে করছে সেটা আমার ধারণা নাই। সুতরাং এই বিষয়ে যেহেতু আমাদের এটা মির্জা আব্বাস সাহেব বলেছেন, নজরুল ইসলাম খানও বলেছেন, যদি ভুলে তাহলে সংশোধন করা উচিত। এবং আমি মনে করি আবারও ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যারা, এবং এই নির্বাচনের সাথে রিলেটেড জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সাংবাদিক বলেন, যারাই বলেন, অন্ততপক্ষে আমাদের একটা হওয়া উচিত। আমার একটা পাপ করার পর আমাদের মধ্যে একটা আত্মসম্মান আসে না নিজেদের মধ্যে, সেই জাগ্রত হয়ে এই নির্বাচনটা যাতে বিতর্কিত না হয়, নির্বাচনটার উপরে কোনো প্রভাব না হয়, সেরকম একটা নির্বাচনের দিক যাওয়া উচিত। সবাইকে সেদিন সজাগ থাকতে হবে, এটা হওয়া উচিত। আর সে যে কথাটা বলেছেন, যেহেতু একটা রেফারেন্স জিয়াউর রহমান টানেছেন, আমি মনে করি উনি এই ব্যাপারে অভিজ্ঞ। জিয়াউর রহমান মন্ত্রী পরিষদে শপথ নেওয়ার পর একটা কোরআন শরীফ লাল কাপড় দিয়ে বেঁধে মন্ত্রীদের শপথের আগে এটা হাত দিয়ে শোয়াত যে আমি দুর্নীতি করবো না। হ্যাঁ, এবং এটা নিয়ে বড় ধরনের লেখা আমাদের ওনার আমার সেখানে এমপি মন্নান শিকদার,
মন্ত্রী হয়েছিলেন, উনি বলছেন যে মওদুদ আহমেদ শোয়ার পর ওনার স্যার আমিও ইয়েস, তারপর সেও ছুঁয়েছে। আমি মনে করি এই উনি জিয়া রহমানের সততা নিয়ে কেউ আজ পর্যন্ত ওনার ধরেন দল গঠন, দেশ পরিচালনা, অনেক কিছু সমালোচনা নিন্দুকরা করেন, ওনার সততা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলতে পারে নাই। সঠিক? না, এখানে আমি আরেকটা জিনিস অ্যাডও করে দিই আপনাকে। কোরআন শরীফের শপথ নিয়ে মির্জাফরও কোরআন শরীফের শপথ করছিল, কিন্তু সিরাজউদ্দৌলাকে রক্ষা করে নাই। না আমি বলি উনি কিন্তু উনি করেছে, উনি করতে উনি পেরেছেন। এই পরিমাণ সৎ ছিলেন, এবং ওনারই সুযোগ্য পুত্র, তারেক রহমান। ওনারই সহধর্মী বেগম খালেদা জিয়া গণতন্ত্র জনগণের অধিকারের জন্য আপোষ করেনি, যার ফলে উনি সেই রিওয়ার্ড পেয়ে গিয়েছেন। ওনারই সন্তান যদি এই 12 তারিখে এই যে এখন যে কটা বাজে প্রায় ভোট গণনা শুরু হয়ে যাবে, হ্যাঁ আরও আগে শুরু হয়ে যাবে, তো এরকম ওনার নেতৃত্বে যদি জনগণ ওনার উপরে আগামী 5 বছরের জন্য তাদের সেবা করার জন্য সেবক নিয়োগ করে, উনিও ওনার বাবার পথ অনুসরণ করেন, হাঁটবে বলেন, আমি এই দলের একজন সাধারণ কর্মী হিসাবে আমি সেই প্রত্যাশা করি। আর একটা কী কথা বলছিলেন আমি ভুলে গেলাম, ওই ধানের শীষের ওইটা আমি দেখি না, আর আমার এটা জানা নাই যে বিদেশিদের জন্য ব্যালটটা কিসের ভিত্তিতে পাঠায়। আসন ভিত্তিকটা আমি মনে করি, আসন ভিত্তিটা আমার আগে আউয়াল ভাই এ যদি এ দিয়ে লেখে, সে সরেয়া দিয়ে লেখে, তার নামটা আমি কেন তার নাম আগে রাখলেন? আমি তো বিএনপির লোক, বা উনি 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 ধরেন আমার দায় হয়েছে, উনি কবেন না আমি বিএনপির লোক, আমি এত বড় দলের আমার না, ওই অনুযায়ী হয়, যাতে এটা না হয়। কিন্তু বিদেশি ব্যালটটা কিসের ভিত্তিতে হয় এটা আমার জানা নাই, তবে সেখানে যদি এরকম হয় সেটা অন্য সংশোধন করবেন বলে আমি প্রত্যাশা করি। আমরা তাহলে একটু জনাব আউয়াল ঠাকুরের কাছে জানতে চাই ব্যাপারটা, যেহেতু জনাব মাশুকুর রহমান বলতে পারলেন না, বললেন যে ওনার জানা নেই। আপনি এই পোস্টাল ব্যালট নিয়ে আপনার ছোট করে যদি একটু মতামত নিতেন, যেহেতু বিদেশিরা প্রথমবারের মতো এবার ভোট দিচ্ছেন। ওই দেশের পোস্টাল ব্যালটটা নিয়ে বিদেশিদের দিনে এটা কিভাবে হয়? পোস্টাল ব্যালটটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ওটা উঠেছে যারা মূলত এটাকে, যে কটা আমাদের ফেসবুকও এর ছবি এসছে, সেখানে দেখা যায় যে ধানের শীষটা পড়েছে ভাজের মাঝখানে। এখন ধানের শীষ, উনি রাজনীতিবিদ হিসেবে একটা কথা বলেছেন, কথা হচ্ছে যে এইখানে কিন্তু আরও 2-3টা কথা আছে। এখন এই জিনিসগুলো হয় কি, অনুমান ভিত্তিক আলোচনা করতে গেলে নির্বাচনকে বিতর্কিত হয়, এরকম আলোচনায় না যাওয়া উত্তম। অবশ্যই। যেমন আপনি ধরেন, প্রশ্ন উঠছে যে এই একটা কোথায় কার আছে, অনেক ব্যালট, পোস্টাল ব্যালট পাওয়া গেছে, এটাও ফেসবুকে আসছে। এখন যারা এটা নিয়ন্ত্রণ করছেন প্রথমবারের মতো, তারা এই জিনিসটা উদাহরণহীনভাবে করছেন, এরকম ধারণা করা কিন্তু সঙ্গত নয়। কারণ যে কাজটা যিনি করছেন তারা তো সচিব, বাংলাদেশে প্রথম হোক, কিন্তু পোস্টাল ব্যালট সিস্টেমটা তো নতুন না। পোস্টাল ব্যালট সিস্টেম সবখানেই আছে, আমাদের দেশে ছিল না, আমাদের দেশে আমরা ইন্ট্রোডিউস করেছি। আমাদের দেশে কি প্রথম না? হ্যাঁ, আমাদের দেশে আমি সেটাই ঠিকই আছে, আমাদের দেশে আমরা প্রথম ইন্ট্রোডিউস করতেছি। এখন আমাদের এখানে ধরেন ধানের শীষকে যিনি ভোট দিবেন, আমি এই বিতর্ককে, উনি যেটা বলেছেন এটাই সঙ্গত, যদি কোনো অনিয়ম থেকে থাকে নির্বাচন কমিশনরা দেখবেন, সেটা ঠিক করবেন। কিন্তু আমার কাছে অ্যাপারেন্টলি এই জিনিসটাকে খুব পারপাসফুলি কোনো কাজ করা হয়েছে এরকম ধারণার মধ্যে আমিও নয়। এবং সত্যি কথা বলতে গেলে আমার নিজের আত্মীয় স্বজন আমাকে ফোন করেছেন এবং তারা ওই ব্যালট আমাকে পাঠিয়েছেন। ছবি বের হয়েছে। কিন্তু তারপরে আমি মনে করি ব্যালট ছোট করে আমাদের সময় শেষ। হ্যাঁ, এটা না, কথা হচ্ছে আমি যখন ভোট দেব তখন তো না দেখে ভোট দেব না, আমাকে তো ভোট দেখেই দিতে হবে। সুতরাং আমি যাকে দিতে চাই ভোট, সেই ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে। আমি আউল ভাইকে একটু আউল ভাই আরেকটা জিনিস বলতে চাই। আউল ভাই, এই 17.5 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম না, বিরোধী দলীয় ছিলাম না, ফ্যাসিস্টের বেনিফিশিয়ারিরা সব জায়গায় বসা আছে না? এই যে আর্মির একটা ঘটনা ঘটে গেল, মারা গেল আমাদের নেতা, আপনার আর্মির মধ্যে হারুন বিপ্লব নাই? এই 17 বছর বিএনপি জামাতের নাম গন্ধ কোনো রিক্রুট হয়েছে? তারা মেজর জেনারেল ব্রিগেডিয়ার হয় নাই? বা তাদের ভাই ব্রাদাররা ফ্যাসিস্টের এমপি মন্ত্রী ছিল, রয়ে গেছেন না? এই নির্বাচন কমিশন বলেন, সে ছাপাখানা বলেন, এই নির্বাচনের সাথে বিশাল জনগোষ্ঠী রিলেটেড সবাই ফ্যাসিস্টের লোক রয়েছে। সেই জন্য
যারা সুশতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করতে চায় তাদেরকে আরো সতর্ক হতে হবে। না, এখানে নির্বাচন হয়ে যাওয়ার পরও একটা দেশে একটা অরাজকতার পরিস্থিতি হয় সব সময়। আমি আপনাকে একটা জায়গায় একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে 9 বছর এরশাদের বিরুদ্ধে প্রধানত বিএনপি আন্দোলন করেছিল। তাহলে 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার পরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই লোকগুলো তো এরশাদের রিক্রুটমেন্ট ছিল। কিন্তু কিন্তু এক শাহাবুদ্দিনের জন্য আমি কিন্তু মনে করি- একজন শাহাবুদ্দিনের জন্য ওই নির্বাচন তো প্রশ্নপূর্ণ হয় নাই, এবং নির্বাচনের ফলাফল নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। আজকে কেন হচ্ছে? আমি 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 প্রায়শই বলি তার কথাটা, একটা জেলার ডিসি এসপি ডিস্ট্রিক্ট জাজ যদি সৎ থাকে সেই জেলার দুর্নীতি অনেক অংশে কমে যায়। যে নির্বাচন একেবারেই দোরগোড়ায়, তো আমরা আসলে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এবং জনগণও চায়, আমরা যে জনগণও শুধু চায়, চাই না, হ্যাঁ, আমরা জনগণও না, চায়। আমরাও জনগণ। তো হ্যাঁ, জনগণের আমরা অংশ চাই, হিসেবে। জনগণের অংশ হিসেবে চাই সুষ্ঠু একটি নির্বাচন হোক এবং একটি সুষ্ঠু সরকার ক্ষমতায় আসুক, একটি দল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনাকেও আমাদের ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ অতিথিদের বক্তব্য শুনছিলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।